ওয়েলকাম টু এডি স্টাডি গ্রুপ। তোমাদের এতটা সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ম্যাথসের লাস্ট ভিডিওটা 1K ক্রস করেছে জাস্ট একদিনের মধ্যে। আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড ক্লাস দিয়ে স্টার্ট করব। ফিজিক্সের ফার্স্ট ক্লাসে আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্টের বেসিকটা করেছিলাম। আজকে আমরা রেস্ট অ্যান্ড মোশন করব, তার বেসিকটা করব। আমরা কিন্তু ফিজিক্সের প্রতিটা চ্যাপ্টারকে প্রথমে বেসিক লেভেলে করব, তোমরা সেটাকে পড়বে, দেন আমরা কিন্তু আর একটা করে প্রতি চ্যাপ্টারের ভিডিও আপলোড করবো, যেটা কিন্তু অ্যাডভান্স লেভেলে হবে। ওকে, আজকে আমরা স্টার্ট করব রেস্ট অ্যান্ড মোশন দিয়ে। রেস্ট অ্যান্ড মোশন, দেখো এই চ্যাপ্টারটা কিন্তু শুধুমাত্র আমাদের আশেপাশের ঘটনাকে বোঝার জন্য নয়, আমাদের ব্যক্তিগত জীবনকে বোঝার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমি প্রমাণ করব এই ক্লাসে যে রেস্ট অ্যান্ড মোশনটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে, সেটা স্কুল লাইফ হোক, কলেজ লাইফ হোক, আমাদের পার্সোনাল লাইফ হোক, এর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। তাই ক্লাসটা খুব মন দিয়ে করবে এবং অবশ্যই তোমরা প্রত্যেকে খাতা পেন ইউজ করো এবং ক্লাস নোটটা নিয়ে নাও, যেটা তোমাদের কি বাড়িতে সেলফ স্টাডি করতে খুব হেল্পফুল হবে। ওকে, আচ্ছা দেখো চ্যাপ্টারের প্রথমে আমরা কি বললাম, যে চ্যাপ্টারের নাম হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন। তা আমাদের প্রথমে বুঝতে হবে এই রেস্ট মানে কি আর এই মোশন মানে কি। ওকে, তারপরে চ্যাপ্টারে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। রেস্ট মানে কি, বাংলা থেকে বলে স্থিতি। ওকে, ধরো এই বস্তুটাকে আমি এখানে রেখে দিয়েছি, এই মার্কার পেনটাকে আমি এখানে রেখে দিয়েছি। ওকে, এবার কিন্তু এর অবস্থান পরিবর্তন করছে না। আমি যদি দীর্ঘক্ষণ এইভাবে থেকে যাই, এই পেনটাও কিন্তু এখানে দীর্ঘক্ষণ এইভাবে থেকে যাবে। ওকে, অর্থাৎ এই পেনটা কিন্তু তার অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তন করছে না। ওকে, এইটাকে আমরা কি বলবো, স্থিতি বলবো। ওকে, আর যদি এরকম হতো, এই পেনটাকে আমি রেখেছি, দেখা যাচ্ছে এই পেনটা আস্তে আস্তে এখান থেকে সরে গিয়ে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ এই পেনটা একটি সময়ের সাপেক্ষে কিন্তু তার অবস্থানের পরিবর্তন করছে। এই ঘটনাটাকে আমরা কি বলবো, গতি বলবো। ওকে, তা রেস্ট অ্যান্ড মোশন, অর্থাৎ রেস্ট মানে কি, যখন একটি বস্তু সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন করছে না, তখন তাকে আমরা বলছি রেস্ট। আর মোশন কখন বলবো, যখন কোনো একটি বস্তু সময়ের সঙ্গে তার অবস্থানের পরিবর্তন করছে। ওকে, এবার দেখো এই মহাবিশ্বে স্থিতি বা গতি বা পরম স্থির বা পরম গতিশীল বলে কোনো বস্তুই হয় না। পুরো বিষয়টা কি হয়, আপেক্ষিক হয়। আপেক্ষিক কেমন, ব্যাপারটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো আমি এই বাড়িতে পড়াচ্ছি, ঠিক সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল, আমার কি মনে হবে, আমি এখানে স্থির আছি, গাড়িটা গতিশীল, অর্থাৎ আমার সাপেক্ষে কিন্তু এই গাড়িটা গতিশীল। তা আমার সাপেক্ষে এই গাড়িটা এখন কি আছে, গতিতে আছে, মোশনে আছে। আবার ওই গাড়ির মধ্যে যে লোকটা বসে আছে, সে কিন্তু আমার বাড়ির দিকে তাকিয়ে কী ভাববে, এই বাড়িটা গতিশীল, সে স্থির। অর্থাৎ পুরোটাই আপেক্ষিক, আমাদের দৃষ্টিভঙ্গির ওপর পুরো বিষয়টা বোঝাচ্ছে। ওকে, ঠিক আমাদের লাইফের সঙ্গে মেলায় ব্যাপারটাকে মেলানোর চেষ্টা করি। এই যে আমরা বলি না ভালো আর খারাপ, ভালো অ্যান্ড খারাপ, দেখবে এই ওয়ার্ডটা কিন্তু আমাদের সমাজের মধ্যে খুব প্রচলিত। তোমাকে ক্রিটিসাইজ করা হয় এই দুটো ওয়ার্ড দিয়ে। কেউ বলবে তুমি খুব ভালো ছেলে বা খুব ভালো মেয়ে, কেউ বলবে তুমি খুব খারাপ ছেলে, খারাপ মেয়ে। দেখবে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকে। আলটিমেট কিন্তু পৃথিবীতে ভালো খারাপ বলে কোনো কিছুই হয় না। এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো একটি লোক, সে চুরি করে। ওকে, সে প্রতিদিন রাত্রেবেলায় বাড়ি থেকে বেরায়, দিয়ে সে চুরি করে। কিন্তু এই চুরির টাকা দিয়ে সে কী করে, সে তার সংসার চালায় এবং তার দুটো সন্তান রয়েছে। একটি সন্তানকে সে লেখাপড়া করে, একজনকে আইএস করলো, একজনকে ডক্টর করলো। তাহলে সমাজের চোখে কিন্তু ওই ব্যক্তিটা খারাপ, কারণ সে চুরি করে। আবার ওই ছেলেমেয়ের কাছে কিন্তু সেই লোকটা খুব ভালো পিতা, কারণ কি, সেই ছেলেমেয়েটাকে কিন্তু সেই লোকটা ছোটোবেলা থেকে তাদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু তাদের সামনে তুলে ধরেছে। অর্থাৎ কি, এই ভালো আর খারাপ এটাও কিন্তু আপেক্ষিক। অর্থাৎ একই ব্যক্তি, সে কিছু অংশের কিছু মানুষের কাছে কি খারাপ, আবার তার সন্তানের কাছে সে ভালো। ওকে, তাই পুরো বিষয়টা কি নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর, আমরা কি করে বিষয়টাকে লক্ষ্য করছি।
আমরা কিভাবে বিষয়টাকে অ্যানালাইসিস করছি তার উপর। ঠিক সেরকমভাবে এই রেস্ট অ্যান্ড মোশন, একটি বস্তু স্থির না গতিশীল সেটা কিন্তু বোঝার জন্য ডিপেন্ড করছে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। আমরা কি বলছি যে এই বাড়িটা স্থির, তুমি পৃথিবীর বাইরে চলে যাও, গোটা পৃথিবী ঘুরছে সারাক্ষণ এইভাবে, তাহলে পৃথিবীর ওপর থাকা গাছ বাড়ি সমস্ত কিছু কিন্তু গতিশীল, তাহলে পুরো পৃথিবীটাই গতিশীল পৃথিবীর বাইরে চলে গেলে। অর্থাৎ এই স্থিতি আর গতি হচ্ছে আপেক্ষিক। ওকে, এতটা পর্যন্ত আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমরা এই গতিগুলোর প্রকারভেদ করব। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে রৈখিক গতি। রৈখিক গতি বা এটাকে বলে লিনিয়ার মোশন। কি হয় ব্যাপারটা, ধরো এখানে একটি বস্তু আছে, এটা ধরো একটা ট্রেন, এই মার্কারটা হচ্ছে একটা ট্রেন, এ কী করছে, এই লাইন দিয়ে পরপর করে চলে যাচ্ছে, একটা সরলরৈখিক গতিপথে কিন্তু চলে যাচ্ছে। এই গতিগুলোকে বলবো আমরা রৈখিক গতি, অর্থাৎ যেগুলো কি একটি সরলরেখা বরাবর গতিশীল রয়েছে সেগুলোকে আমরা কি বলবো, রৈখিক গতি। ওকে, এবার এই রৈখিক গতিকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে সুষম রৈখিক গতি আর একটা হচ্ছে অসম রৈখিক গতি। সুষম রৈখিক গতি মানে কি, এই ট্রেনটা যদি এরকম হতো যে প্রথমে 1 ঘন্টায় 4 কিলোমিটার গেল, পরের 1 ঘন্টায় 4 কিলোমিটার গেল, তারপরে 1 ঘন্টায় 4 কিলোমিটার গেল, অর্থাৎ কি একটা নির্দিষ্ট সময়ে এই ট্রেনটা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, সেটাকে আমরা বলবো সুষম রৈখিক গতি। ওকে, আর যদি এরকম হতো যে ট্রেনটা প্রথম 1 ঘন্টায় 60 কিলোমিটার, পরে 1 ঘন্টায় 45 কিলোমিটার, পরের ঘন্টায় 75 কিলোমিটার, অর্থাৎ কি তার নির্দিষ্ট সময়ের যে গ্যাপ, সেই গ্যাপে কিন্তু সে সমান দূরত্ব অতিক্রম করছে না, এই গতিগুলোকে আমরা বলবো অসম রৈখিক গতি। ওকে, তোমরা প্লিজ এগুলোকে ক্লাস নোট হিসেবে নিয়ে নাও আমি যেগুলো বলছি। নেক্সট আমরা কি করব, আবর্তন গতি করব। রৈখিক গতি হয়ে গেল, এবার আবর্তন গতি। দেখো ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট, কোনো কিছু একটা এটাকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরছে, একটি বৃত্তাকার পথে ঘুরছে, সেটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। যেমন ধরো পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরছে। নাগরদোল্লা দেখবে একটা জায়গায় ফিক্স, দেখবে কিন্তু পুরো নাগরদোল্লাটা এভাবে ঘুরছে, পুরোটা কিন্তু এভাবে ঘুরছে, এটাকে কি বলবো আমরা, বৃত্তীয় গতি। আবার ধরো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারিদিকে ঘুরছে, এটাকে আমরা বলবো বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। নেক্সট আমরা যে গতিটা পড়বো সেটা হচ্ছে ঘূর্ণন গতি। অর্থাৎ কি কোনো একটা বস্তু সে তার নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, অর্থাৎ এই বস্তুটা আছে, এটা তার অক্ষ, এ কী করছে, একে বেষ্টন করে চারিদিকে এভাবে ঘুরছে, এটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। ওকে, যেমন ধরো লাট্টু, পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরছে, তার জন্য দিনরাত্রি হচ্ছে, এটাকে আমরা কি বলবো, ঘূর্ণন গতি। নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে মিশ্র গতি। দেখো মিশ্র গতি বা মিক্সড মোশন, এই মিশ্র গতি মানে কি, যখন রৈখিক গতি অ্যান্ড ঘূর্ণন গতি একসঙ্গে কাজ করছে। এই রৈখিক গতি আর ঘূর্ণন গতি কী হবে, একসঙ্গে কাজ করবে, তখন সেটাকে আমরা বলবো মিশ্র গতি। যেমন ধরো তোমরা প্রত্যেকে সাইকেল চালিয়েছো বিভিন্ন সময়, দেখবে সাইকেলের চাকাটা কিন্তু নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরছে, দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ কি যখন নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরছে সেটা কী গতি, ঘূর্ণন গতি। আবার নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘোরার ফলে কিন্তু সে সরলরেখা বরাবর এগিয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি, রৈখিক গতি। অর্থাৎ মিশ্র গতি মানে কি, রৈখিক গতি প্লাস ঘূর্ণন গতি যখন একসঙ্গে কাজ করছে। ওকে, দেখো এবার আমরা আস্তে আস্তে গতির সমীকরণের দিকে মুভ করব। এই গতির সমীকরণের দিকে মুভ করার আগে আমাদের কিছু বিষয় বুঝতে হবে। দেখো 1 নম্বর দূরত্ব বা ডিস্টেন্স, দূরত্ব বা ডিস্টেন্স। তোর এখানে একটা বস্তু রয়েছে, একটা বস্তু কণা রয়েছে, এ কী করলো, এই আঁকা বাঁকা পথে বা কিছুটা সরলরৈখিক পথে আর একটা অবস্থানে পৌঁছালো। অর্থাৎ এখানে এ ছিল, এই পয়েন্ট থেকে সে কোথায় এখন পৌঁছালো, সে এখন বি পয়েন্টে পৌঁছালো। তাহলে এই বস্তুটা মোট যে পথটা অতিক্রম করেছে সেই পথটাকে আমরা কি বলবো, দূরত্ব বা ডিস্টেন্স। ওকে, আচ্ছা এবার দেখো এক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো দিক রয়েছে,
দিক নেই, অর্থাৎ কি আমরা শুধুমাত্র এর মানটাকে কনসিডার করছি, রাইট, শুধুমাত্র তার ম্যাগনিচিউডটাকে কনসিডার করছি। তাহলে দূরত্ব কি হবে? দূরত্ব হবে স্কেলার রাশি। দেখো ফিজিক্সে একক মুখস্থ করার কোনো বিষয় হয় না। আমরা কি করব, এককগুলো যখন আমরা পড়ব তখন সেগুলো কিন্তু আমরা ডিডাকশন করে পড়ব। তাহলে ফিজিক্সে একক কোনো সময় মুখস্থ করতে হবে না। আজকে আমরা এই দূরত্ব এখন পড়ছি, আমরা একই সঙ্গে দূরত্বের সিজিএস এবং এসআই একক পড়ব এবং তার সঙ্গে এর মাত্রাটাকেও নির্ণয় করব। সেই জন্য দেখবে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারে আমি কিন্তু একক নিয়ে বেশি কিছু বলিনি। কেন বলিনি? কারণ আমি যখন ফিজিক্সে প্রতিটা চ্যাপ্টার করাবো সেখানে যখন এগুলো আসবে আমি একটা একটা করে একক তৈরি করা শিখিয়ে দেবো তোমাদের। তাহলে কি তোমাদের কিন্তু ওই বইয়ের পৃষ্ঠা উল্টে উল্টে এভাবে মুখস্থ করতে হবে না। আজকে মুখস্থ করবে এককগুলো, 7 দিন পর আবার ভুলে যাবে। বা মনে থাকলে সেমির জায়গায় কিমি লিখবে, কিমির জায়গায় মিটার লিখবে, মিটারের জায়গায় সেকেন্ড লিখবে। এই গন্ডগোলটা তোমরা করো। তো আমরা কি করব, একক মুখস্থ করব না, আমরা এককে ডিডাকশন করা শিখব। কি করে আমরা এককে বের করব? দেখো দূরত্ব মানে কি, আমরা দৈর্ঘ্য মাপছি, তাই তো। দৈর্ঘ্যের সিজিএস একক কত? দৈর্ঘ্যের সিজিএস একক হচ্ছে সেমি। তাহলে দূরত্বের সিজিএস একক কত হবে? দূরত্বের সিজিএস একক কিন্তু সেমি হবে। আবার দূরত্বের এসআই একক কত হবে? দৈর্ঘ্যের এসআই একক কত? মিটার। তাহলে দূরত্বের এসআই একক কত হবে? মিটার। মাত্রা বা ডাইমেনশন কি হবে? দেখো দূরত্ব মানে কি, আমরা আলটিমেট তো দৈর্ঘ্য মাপছি, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কত? এল। তাহলে দূরত্বের মাত্রা কত হবে? দূরত্বের মাত্রা হবে এল। ওকে, এতটা পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। এখানে আরেকটা বিষয় বলে দিই, এই দূরত্ব কিন্তু কোনো সময় শূন্য হতে পারে না। ওকে, কারণ দৈর্ঘ্য যখন মাপছি, দৈর্ঘ্য কোনো সময় শূন্য হতে পারে না। কোনো বস্তু যদি গতিশীল থাকে তার কোনো না কোনো একটা দূরত্ব থাকবে। ওকে, সে কোনো না কোনো একটা দূরত্ব অতিক্রম করছে, তাই দূরত্ব কি কোনো সময় শূন্য হতে পারে না। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট। দেখো এই দূরত্ব আর সরণের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য? দূরত্বের কিন্তু মান আছে কিন্তু কোনো দিক নেই, আর এই সরণের কিন্তু মান আর দিক দুটোই থাকবে। কিভাবে ব্যাপারটা বোঝায় তোমাদের? একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করলো, দিয়ে সে বি অবস্থানে গেল। তা আমরা যখন দূরত্ব মাপছিলাম আমরা কি করছিলাম? এই পুরো পথটাকে কিন্তু ক্যালকুলেট করছিলাম। কিন্তু সরণের সময় আমরা কী করব? বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মাঝে যে সরলরৈখিক দূরত্ব সেটাকে কনসিডার করব শুধুমাত্র। অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত আমি একটা সরলরেখা অঙ্কন করব। তাহলে এই যে এ বির যে মানটা পাবো সেটাই কি? সরণ। অর্থাৎ এই সরণের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, তার সঙ্গে একটা মান আছে। অর্থাৎ সরণ কী হবে? সরণ সবসময় ভেক্টর রাশি হবে। সরণ হবে ভেক্টর রাশি। ওকে, আচ্ছা। এবং তাহলে সরণের ডেফিনেশন কি থাকবে? সরণের ডেফিনেশন হচ্ছে একটি বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মাঝে যে সরলরৈখিক দূরত্ব সেটাকে আমরা বলবো সরণ। ওকে, এবার দেখো আমরা সিজিএস একক বের করার চেষ্টা করব। সরণ মানে কি? আমরা তো সে আবার দৈর্ঘ্যই মাপছি, তো দৈর্ঘ্যের সিজিএস একক যা, সরণের সিজিএস একক তাই হবে। দৈর্ঘ্যের সিজিএস কত? এখনই করলাম সেমি। তো সরণের কত হবে? সরণেরও সেমি হবে। এসআই একক, দৈর্ঘ্যের এসআই একক কত? দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। তাহলে সরণের এসআই একক কত হবে? মিটার। মাত্রা কত হবে? দৈর্ঘ্যের মাত্রা এল। তাহলে সরণের মাত্রা কত হবে? এল। দেখো দূরত্বের যা যা সিজি একক পেয়েছি, এসআই একক পেয়েছি, সরণের কিন্তু তাই তাই পেলাম। ওকে, তো পার্থক্যটা কোথায় দূরত্ব আর সরণের মধ্যে? দূরত্বের কি দিক নেই, অর্থাৎ দূরত্ব স্কেলার রাশি। আর সরণটা কী হবে? সরণের দিক আছে, অর্থাৎ সরণ হচ্ছে ভেক্টর রাশি। আর একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য? আমি এখনই বললাম দূরত্ব কোনো সময় শূন্য হতে পারে না। কোনো একটি বস্তু যদি গতিশীল থাকে তাহলে তার অবশ্যই একটা দূরত্ব থাকবে, তাই তো। কিন্তু সরণ কিন্তু শূন্য হতে পারে। ধরো একটি বস্তু এই অবস্থান থেকে যাত্রা শুরু করলো, অনেকটা পথ অতিক্রম করে সে আবার কোথায় এলো? এই অবস্থানেই ফিরে এলো। তাহলে সরণ যখন আমি ক্যালকুলেট করছি আমি কি করব? বস্তুর প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব নির্ণয় করব। এই ক্ষেত্রে কি হলো? বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের কিন্তু সেম, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু সরলরেখার দূরত্ব কত? 0। তাহলে সরণ কী হবে? অবশ্যই 0 হতে পারে। ওকে, এতটা পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার আশা করি। দেখো
এই স্মরণ থেকে কিন্তু ক্যালকুলেট করতে হয় আমাদের ম্যাথস। কী করে ক্যালকুলেট করব? একটা এক্সাম্পল দিই। ধরো একটি বস্তুর প্রাথমিক অবস্থান এ, সেখান থেকে সে কোথায় এলো? বিতে এলো। এটা দূরত্ব হচ্ছে 3 কিমি বা 3 মিটার ধরো। এ আবার কী করলো? বি থেকে সিতে গেল। এই বি আর সি এর দূরত্ব হচ্ছে 4 মিটার। এবার তোমাকে পরীক্ষায় প্রশ্ন করলো তাহলে স্মরণটা ক্যালকুলেট করতে। ওকে, বস্তু স্মরণ কত? তুমি কি করবে? তাহলে এ আর সি এর মধ্যে কি করবে? সরলরেখার দূরত্ব আঁকবে, অর্থাৎ এই এসি, এটাই কি হবে? স্মরণ। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবিসি ত্রিভুজের এই অ্যাঙ্গেল বি কত? 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটি কি হবে? অবশ্যই এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। বোঝা গেল? ওকে, দেখো তাহলে এটা কত? 90। তাহলে এটা হচ্ছে লম্ব, এবি লম্ব এবং বিসি হচ্ছে ভূমি, এবং এসিটা কি? এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এসি সমান কত হবে? √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে কত? √3 স্কোয়ার। আর বিসি মানে কত? 4, অর্থাৎ 4 স্কোয়ার। এত ইউনিট, ইউনিট কত? মিটার। তো √3 স্কোয়ার মিনস 9 অ্যান্ড 4 স্কোয়ার মিনস 16। √25 দ্যাটস মিন 5 মিটার, অর্থাৎ বস্তুর স্মরণ কত হয়ে গেল? 5 মিটার। বোঝা গেল? নেক্সট, আমরা যেটা করব সেটা হচ্ছে দ্রুতি বা স্পিড। দ্রুতি বা স্পিড। দেখো এই দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। অর্থাৎ কোনো একটি বস্তুর দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ নির্দিষ্ট যে সময়ে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে বস্তুটার দ্রুতি। ওকে, একটু আগে করলাম কি? এই দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, দ্রুতির কোনো মান নেই, মান আছে কিন্তু কোনো দিক নেই। অর্থাৎ যেহেতু এই দূরত্বের কোনো মান আছে কিন্তু দিক নেই, তাই দ্রুতিরও কী হবে? দ্রুতিরও মান আছে এবং কোনো দিক নেই, অর্থাৎ এই দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। তোমরা প্লিজ এদিকটা একটু চুপ করে বসো, হ্যাঁ? আওয়াজটা আসছে তো, ক্লাসটা করতে একটু অসুবিধা হবে। একটু পোলাইটলি থাকো, ক্লাসের পর যা যা ডাউট থাকবে আমাকে একটু জিজ্ঞেস করে নাও। ওকে, ভিডিও রেকর্ডিং হচ্ছে। ওকে, নাহলে আমার ডিস্ট্রাকশন চলে আসবে, বুঝতে পেরেছো তো? একটু পোলাইটলি থাকো। আচ্ছা, দেখো তো দ্রুতি কি? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, কারণ দূরত্ব স্কেলার রাশি, দূরত্বেরও কি আছে? মান আছে কিন্তু কোনো দিক নেই। ওকে, সেজন্য দ্রুতি হচ্ছে দ্রুতি স্কেলার রাশি। নেক্সট, এবার দ্রুতির একক বের করবো। দেখো সিজিএস এবং এসআই পদ্ধতিতে। দেখো সিজিএস পদ্ধতিতে দূরত্বের একক কত পেলাম? দূরত্বের একক হচ্ছে সেমি, আর সিজিএস পদ্ধতিতে সময়ের একক কত? সেকেন্ড। তাহলে কী হবে? সেমি পার সেকেন্ড। দেখো মুখস্থ করার দরকার নেই, তুমি যখনই জানবে দ্রুতি মানে কি, দূরত্ব বা সময়, তখনই তুমি কিন্তু তার সিজিএস একক বের করে নিতে পারবে। আবার যখন তুমি এসআই একক বের করছো তখন কি হবে? দূরত্বে এসআই একক কত? মিটার। সময়ের কত হবে? সেকেন্ড। বোঝা গেল? মাত্রা কি করে বের করবো? দেখো দূরত্বের মাত্রা কত? দূরত্বের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা কত? টি। তাহলে কত হবে? এল বাই টি। এর যদি সাজিয়ে নিই কী হবে? এল টি টু দি পাওয়ার -1। ওকে, এবার অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে দ্রুতি কি কোনো সময় শূন্য হতে পারে? কি হবে? দ্রুতি কোনো সময় শূন্য হতে পারে না। কেন? কারণ দূরত্ব কোনো সময় শূন্য হয় না। যদি দূরত্বের একটা সবসময় মান থাকে তাই অবশ্যই দ্রুতির সবসময় একটা মান থাকবে, অর্থাৎ দ্রুতি কিন্তু কোনো মতেই শূন্য হতে পারে না। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে বেগ বা ভেলোসিটি। ওকে, বেগ বা ভেলোসিটি। এই বেগ মানে কি? সরণ বাই সময়, সরণ বাই সময়। ওকে, দেখো তাহলে একটি বস্তুর নির্দিষ্ট সময়ে যে সরণ হচ্ছে সেই সরণকে যদি সময় দিয়ে ভাগ করি আমি কি পেয়ে যাব? বেগ পেয়ে যাব। এখনই কি দেখলাম? সরণ ভেক্টর রাশি, কারণ কি সরণের একটা
মান আছে, তার সঙ্গে একটা দিকও আছে, অর্থাৎ এই বেগটাও কী হবে, বেগটাও একটা ভেক্টর রাশি হবে। ওকে, এবার আমরা দেখব বেগের সিজিএস একক কত। স্মরণের সিজিএস একক কত, সেমি। সময়ের সিজিএস একক কত, সেকেন্ড। তাহলে স্মরণ বাই সময় অর্থাৎ সেমি পার সেকেন্ড। এসআই একক কত হবে দেখো, স্মরণের এসআই একক হচ্ছে মিটার আর সময় হচ্ছে সেকেন্ড, তাই মিটার পার সেকেন্ড। মাত্রা, স্মরণের মাত্রা কত পেলাম, এল। সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে কত হবে, এল টি টু দি পাওয়ার -1। ওকে, এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার হলো প্রত্যেকের। এবার দেখো আমরা বেগ আর দ্রুতির মধ্যে বেসিক পার্থক্যগুলো দেখব। একটা কি পেলাম, যে দ্রুতি কি স্কেলার রাশি, কারণ মান আছে কিন্তু কোনো দিক নেই। আর বেগ কী হবে, বেগের মান ও দিক দুটোই আছে। ওকে, নেক্সট, দ্রুতি কি কোনো সময় শূন্য হতে পারে না, কিন্তু এই বেগ কিন্তু শূন্য হতে পারে। কারণ যদি স্মরণ শূন্য হয় তাহলে শূন্যকে যখন সময় দিয়ে ভাগ করব অটোমেটিক বেগটাও শূন্য হয়ে যাবে। তো এই দুটো হচ্ছে বেসিক পার্থক্য। দ্রুতি স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি কোনো সময় শূন্য হতে পারে না এবং বেগ সবসময় শূন্য যে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, দ্রুতি হচ্ছে, লিখে নাও, নোট করো। দেখো, দ্রুতি শূন্য হতে পারে না, কোনো সময় শূন্য হতে পারে না, কিন্তু বেগ শূন্য হতে পারে যদি স্মরণটা শূন্য হয়। ওকে, আশা করি তোমাদের এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। আমরা কি করলাম, দূরত্ব, তারপরে করলাম স্মরণ, তারপরে করলাম দ্রুতি, তারপরে করলাম বেগ। ওকে, এবার আমরা করব ত্বরণ এবং মন্দন। ত্বরণ বা অ্যাক্সেলারেশন এবং মন্দন দুটো একই বিষয়। দেখো, ত্বরণ করলে মন্দন করা হয়ে যায়। ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধির হার। সিম্পল কথা যদি আমি বলি যে ত্বরণকে আমরা কীভাবে বলতে পারি, যে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। দেখবে একটা ট্রেন প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে আছে। ওকে, এবার এই একটা ট্রেন দিয়ে কিন্তু ত্বরণ আর মন্দন দুটোকে একসঙ্গে বলে দেবো। শোনো ভালো করে, দেখো ট্রেনটা প্ল্যাটফর্মে ছাড়ছে আস্তে আস্তে। প্রথমে যখন দেখবে ওর বেগ কি প্রথমে 60-70 থাকে না, নিশ্চয়ই। প্রথমে কিন্তু হয়তো 10-20 আছে, আস্তে 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 বাড়ছে, অর্থাৎ বেগটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। এই যে বেগটা বৃদ্ধি হচ্ছে এটাকে আমরা কী বলবো, ত্বরণ বলবো। ওকে, এবার কী হবে দেখো, ও চলছে, আবার যখন পরের প্ল্যাটফর্মে আসবে তখন কি ও 60-70 থেকে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে? কোনো সময় দাঁড়াবে না। ওগুলো কি বাইকে হয়, ধরো দেখবে সব কেটিএম রাস্তায় সব বেরিয়ে যায়, একদম 150-200-তে বেরিয়ে পড়ে, হঠাৎ করে সাথে দাঁড়িয়ে পড়ে, দিয়ে পাল্টি। হ্যাঁ, ট্রেনে কিন্তু ওগুলো হয় না। ট্রেনে কি হয়, আস্তে আস্তে চলতে শুরু করলো, মাঝে একটা স্পিড নিল, তারপরে কী হবে, আস্তে আস্তে আবার বেগটা কমছে। ওকে, তাহলে প্রথমে যখন বেগটা আস্তে আস্তে বাড়ছিল সেটা কী হবে, ত্বরণ। আর যখন পরে বেগটা আস্তে আস্তে কমছিল তখন সেটা কী হবে, মন্দন। সেই জন্য আমরা কী বলি, ত্বরণকে বলি পজিটিভ আর একে বলি, মন্দনকে বলি নেগেটিভ। ওকে, দেখো তো ত্বরণ মানে আমি কী বলতে পারবো, বেগ বৃদ্ধির হার বাই সময়। বেগ বৃদ্ধি কী করে হচ্ছে, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। আচ্ছা, এটা হচ্ছে ত্বরণ। ধরো একটি বস্তুর অন্তিম বেগ কত, অন্তিম বেগ হচ্ছে ভি, আর প্রাথমিক বেগ হচ্ছে ইউ, আর সময় হচ্ছে টি। তাহলে ত্বরণ এ সমান কী হবে, ভি মাইনাস ইউ বাই টি। ওকে, আচ্ছা, এবার দেখো ত্বরণ কী হবে, স্কেলার না ভেক্টর হবে? যেহেতু বেগ বৃদ্ধির হার, বেগ কি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে ত্বরণটা কী হবে, ত্বরণটা হবে ভেক্টর রাশি। মন্দনও তাই হবে, মন্দনও ভেক্টর রাশি হবে। ওকে, আচ্ছা, সিজিএস একক দেখো, কি বেগের একক কত, সিজিএস এখনই করলাম আমরা, সেমি পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড, তাই তো? আচ্ছা, বাই কত আছে,
সময় আছে, তাহলে নিচে আর একটা সেকেন্ড আসবে। এটা যদি সাজিয়ে লিখি কত হবে, সেমি পার সেকেন্ড স্কোয়ার। এসআই কত হবে, মিটার পার সেকেন্ড, হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে একক সিজিএস এবং এসআই। মন্দেনেরও তাই সেম। মাত্রা কত হবে দেখো, বেগের মাত্রা কত, বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তাকে আবার সময় দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আর একটা টি দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত পেয়ে যাবো আমরা, এল টি টু দি পাওয়ার -2। ওকে, তাহলে আমরা কী কী পড়ে ফেললাম, প্রথমে পড়লাম স্থিতিগতি, আপেক্ষিক বিষয়টা বুঝলাম। তারপরে আমরা কী কী পড়লাম, দূরত্ব পড়লাম, স্মরণ পড়লাম, দ্রুতি পড়লাম, বেগ পড়লাম, ত্বরণ পড়লাম, মন্দন পড়লাম। এবার কিন্তু আমরা নিউটনস লয়ে যাব। ওকে, নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্র দিয়ে কিন্তু আমাদের আজকের এই রেস্ট অ্যান্ড মোশনের বেসিক ক্লাসটা কমপ্লিট হবে। ওকে, তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে আর একটা ক্লাস নেব। এই তোমার কি ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ো, ওখানে বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ো, সেটাই ভালো হবে। দেখো এবার আমরা কি করব, নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্র খুব ইম্পর্টেন্ট। নিউটনস ল থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন থাকে। দেখো ফার্স্ট ল খুব ভালো করে বুঝবে, কারণ নিউটনস ল কিন্তু আমাদের জীবনে অনেক কিছু শেখায়। আসলে কি বলতো, এই লেখাপড়াগুলো না বইয়ের পৃষ্ঠার বাইরে বেরোতে হয়। শুধুমাত্র বই পড়েই কোনো কিছু হয় না, সেটাকে আমাদের জীবনের সঙ্গে উপলব্ধি করতে হয়, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেগুলোকে মেশাতে হয়, নাহলে কিন্তু আলটিমেট কিছু হয় না। তুমি বইটা পড়বে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল লাইফে যদি অ্যাপ্লাই করতেই না পারো, তোমার এই শিক্ষাটা কিন্তু বৃথা হয়ে পড়ে জীবনে। ওকে, তাই আমাদের কিন্তু যেগুলো পড়বো আমাদের অ্যাটলিস্ট কিছুটা হলে মেশানোর চেষ্টা করবো জীবনের সঙ্গে। আমাদের এই ডিএনএর মধ্যে যদি মিশে যায় না, এগুলো একবার যদি মিশে যায় না, দেন দেখবে এগুলো কোনো দিন ভুলছো না, এগুলো নতুন করে পড়তে হচ্ছে না, অটোমেটিক দেখবে সমস্ত কিছু যখন দেখছো পরপর করে তোমার অটোমেটিক মনে পড়বে। যেমন আজকে ধরো তোমরা এরপরে যখনই প্ল্যাটফর্মে যাবে, তোমাদের কিন্তু ত্বরণ আর মন্দন মনে পড়বে। যখনই দেখবে ট্রেনটা আস্তে করে থামছে প্ল্যাটফর্মে এসে, তোমার মনে হচ্ছে এই তো মন্দন হচ্ছে। তুমি ট্রেনে উঠলে এখন দেখবে ট্রেনটা আস্তে 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 জোরে বেগ বাড়ছে, তোমার এই তো ত্বরণ হচ্ছে। ওকে, এই যে বিষয়গুলো না, এগুলো আমাদের লাইফের সঙ্গে জড়িয়ে ফেলতে হয়। বা যখন তুমি সাইকেল চালাচ্ছ, তোমার কিন্তু মাথায় ঘুরবে, আচ্ছা এই তো মিশ্র গতি। লেখাপড়াটা কিন্তু এরকম। ওকে, আচ্ছা চলো নিউটনসের ফার্স্ট ল। নিউটনসের ফার্স্ট ল করবো আমরা। এই ফার্স্ট ল করার আগে তোমাদের একটা বিষয় আমি শেখাবো, সেটা হচ্ছে জাড্য। ওকে, এই জাড্যটা শেখানোর পর তোমাদের আমি ফার্স্ট ল শেখাবো, কারণ আমরা এই জাড্যের ধারণাটা কিন্তু ফার্স্ট ল থেকেই পেয়েছি। ওকে, তো জাড্য মানে কি, একটা বস্তু কি চায়, তার অবস্থানকে ধরে রাখতে চায়। অর্থাৎ সে যদি স্থির অবস্থায় থাকে, সে চাইবে সবসময় স্থির থাকতে। সে যদি গতিশীল থাকে, সে চাইবে সবসময় গতিশীল থাকতে। দেখবে ধরো কেউ চাকরি করছে, সে কী চাইবে, প্রতি মাসে বেতন আসুক। যদি 1 মাস বেতন বন্ধ হয়ে যায়, ও কি বিদ্রোহ করে দেবে, আন্দোলন শুরু করে দেবে, তাই তো? ঠিক সেরকমই তুমি শুয়ে আছো সকালবেলায়, শীতের দিন লেপের মধ্যে শুয়ে আছো, তুমি উঠতে ইচ্ছা করে না তো? তুমি কিন্তু তোমার এই অবস্থানকে ধরে রাখার চেষ্টা করছো। এটা প্র্যাকটিক্যালি নর্মালি জাস্ট আমার জন্য বললাম, কিন্তু পার্থক্যটা কি দেখো, এই বস্তুটা আমার হাতের ওপর আছে, এ কী আছে, স্থির আছে। এ কী চাইবে, সবসময় স্থির থাকতে চাইবে। ওকে, সব সময় কিন্তু স্থির থাকতে চাইবে। তাহলে আমি যখনই একে এর জায়গা থেকে সরানোর চেষ্টা করব, এ কিন্তু আমাকে বাধা দেবে। আমি এই পেনটাকে সরাতে পারলাম, কারণ কি, এ হালকা, এর জাড্য কম। ওকে, এর জাড্য কম, ফলে কিন্তু এ নিজের অবস্থানকে ধরে রাখতে পারলো না। কিন্তু এই দেওয়ালটা আছে, আমি ধাক্কা দিই, আমি এর অবস্থানকে পরিবর্তন করতে পারছি না, কারণ কি, এর ওয়েট বেশি, এর ভর অনেক বেশি, তাই এর জাড্য অনেক বেশি। এ কিন্তু এর অবস্থানকে ধরে রাখতে পারলো। ওকে, দেখবে ইউটিউবে একটা খুব ভিডিও পপুলার হয়েছিল, সাক লন্ডা, মনে আছে? কোনো মেয়ে ধরো তোমার দিকে তাকিয়ে হাসলো, তুমি গলে গেলে, তোমার ভর কম,
জাড্য নেই তোমার মধ্যে। তুমি যদি ইগনোর করে চলে যেতে, দেন বুঝতাম তুমি দেওয়াল, তোমার জাড্য আছে, কারণ তোমার জীবনে একটা লক্ষ্য আছে। ওকে, আচ্ছা দেখো, তো এই জাড্য কি দুরকম হতে পারে। একটা হচ্ছে স্থিতিজাড্য, আর একটা হচ্ছে গতিজাড্য। ওকে, স্থিতিজাড্য মানে কি, একটা স্থির বস্তু সে সবসময় স্থির থাকতে চাইবে, অর্থাৎ এই যে বস্তুটা স্থির ছিল এ কী চাইবে, এর অবস্থানকে স্থির থাকার চেষ্টা করবে, সবসময় স্থির থাকতে চাইবে, এটাই কি স্থিতিজাড্য। আর গতিজাড্য কি, যখন একটা বস্তু গতিশীল আছে সে চাইবে সবসময় গতিশীল থাকতে। তুমি একটা রিলেশনশিপে আছো, তুমি সবসময় চাইছো না রিলেশনশিপটা টিকে থাক, এটা কি গতিজাড্য। আর তার একটা ট্রেন চলছে, ও সবসময় কিন্তু চাইবে ও গতিশীল থাকতে। একটা বলকে মাটির মধ্যে গড়িয়ে দিলে ও সবসময় চাইবে গতিশীল থাকতে। ওকে, এটা হচ্ছে গতিজাড্য। কিছু এক্সাম্পল দিই, দেখো আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে স্থিতিজাড্য গতিজাড্য নিয়ে। প্রথম যে এক্সাম্পলটা দেবো, ছোটোবেলায় তোমরা স্কুলে প্রত্যেকে করেছিলে, স্কুলের স্যার হিসেবে হয়তো তোমাদের দেখিয়েছিল, তোমরা খুব আনন্দ হয়েছে কী করে হলো, হয়তো উনি বলেছিলেন সে সময়, আমি তার একবার বলে দিই। একটা কাচের গ্লাস নেবে, তার উপর একটা কার্ডবোর্ড নেবে বা ছোটো একটা শক্ত পিচবোর্ড টাইপের কিছু নেবে, তারপর একটা কয়েন রাখবে। তুমি যদি খুব জোরে করে মারো, দেখবে কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে যায়, কার্ডবোর্ডটা সরে যায়। কি হয়, যখন আমি ওই কার্ডবোর্ডটাকে জোরে করে মারলাম, ওই কার্ডবোর্ডটা কি গতিশীল হয়ে গেল, কিন্তু যে কয়েনটা ছিল সে কী চাইছে, তার অবস্থানকে ধরে রাখতে চাইছে, অর্থাৎ সে স্থির থাকতে চাইছে, ফলে কিন্তু সে কাচের গ্লাসের মধ্যে পড়ে গেল। আরও কিছু এক্সাম্পল আছে, যেমন ধরো কম্বল। এই যে শীত গেল, প্রত্যেকের বাড়িতে কম্বল ছিল, দেখবে এই শীতের পর কি কম্বলে কী করা হয়, বা লেপ কম্বল এগুলো কী করে, ছাদের মধ্যে মেলে দেয়, মেলে দিয়ে এগুলো লাঠি নিয়ে শুধু বাড়ি মারে। মানে নিজের যত ফ্রাস্ট্রেশন আছে লাইফের সমস্ত কিন্তু ওই কম্বলের ওপর দেখানো হয়। তার ফলে কী হয়, কম্বল থেকে ধুলোগুলো কিন্তু সব নিচে পড়েছে। কি হয়, এই ধরো কম্বলটা ঝুলছে, ধরো এই কম্বলটা ঝুলছে এখানে, তুমি তোমার সমস্ত ফ্রাস্ট্রেশন লাঠির মাধ্যমে এই কম্বলের ওপর পেটাচ্ছ। তাহলে কম্বলে যখন এরকম করে বাড়িটা মারছো, কম্বলটা কী হলো, গতিশীল হয়ে গেল, কিন্তু এই কম্বলের মধ্যে যে ধুলোগুলো আছে সেগুলো কী হবে, সবকটা নিচে পড়বে। বোঝা গেল? আচ্ছা, গতিজাড্যের একটু এক্সাম্পল দিই। দেখবে তুমি গাড়িতে বসে আছো, গাড়িটা চলছে, হঠাৎ করে গাড়িটা থেমে গেল, তুমি কি সামনের দিকে ঝুঁকে পড়ো? কেন ঝোঁকো? গাড়ির সঙ্গে তোমার যে দেহের নিম্নতল আছে সেটা কি হলো, স্থির হয়ে গেল। গাড়িটা যখনই থামছে ও স্থির, কিন্তু তোমার বডির এই যে আপার পোর্শন এ কী চাইবে, সামনের দিকে গতিশীল থাকতে চাইবে, অর্থাৎ এই চাইছে না আমি যাব, আমি আরও এগিয়ে যাব। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, গতিজাড্য ঘটনা ঘটছে। দেখবে যখন ওই স্পোর্টস হয় স্কুলে, দৌড়াচ্ছে, কেউ দৌড়াতে সঙ্গে সঙ্গে কি ফিনিশিং লাইনে দাঁড়িয়ে যায়? কোনো সময় দাঁড়ায় না। যদি একবার দাঁড়িয়েছে ও কিন্তু পাল্টি খেয়ে পড়বে। কী হয়, ও দাঁড়িয়ে কিন্তু পাল্টি খেয়ে যায়। ও কী করে, ও দৌড়াতে ফিনিশিং লাইন ক্রস করলো, তারপরে কিন্তু কিছুটা দৌড়ে কী করে, গতিটাকে আস্তে করে, তারপরে দাঁড়ায়। ওকে, এটা হচ্ছে গতিজাড্য। এবার নিউটনস ফার্স্ট ল কী বলছে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। অর্থাৎ কি, এই যে বস্তুটা আছে, আমি যদি একে বাইরে থেকে বল প্রয়োগ না করি, এই চিরকাল এখানে থাকবে। দেখো আমি বল প্রয়োগ করে একে সরিয়ে দিলাম, তাই কিন্তু এই গতিশীল হলো, এর অবস্থানের পরিবর্তন হলো, নাহলে কিন্তু এখানেই থেকে যেত। একটা বল তোমার দিকে ছুটে আসছে, তুমি সেই বলটাকে হাত দিয়ে থামালে, থেমে গেল। অর্থাৎ কি, আমি বাইরে থেকে তার উপর বল প্রযুক্ত করলাম, তাই সে থেমে গেল। ওকে, তুমি সকালবেলায় ঘুমাচ্ছ, যতক্ষণ না এসে তোমার মা বা বাবা তোমাকে পেটাচ্ছে তখন তো তুমি ওঠো না, তুমি স্থির বস্তু, তুমি ঘুমাচ্ছ। ওকে, এবার বাবা মা সে বাড়ি থেকে বল প্রয়োগ করলো, তুমি ঘুম থেকে উঠে গেলে, দিয়ে তোমার স্থান পরিবর্তন হলো। ওকে, এইভাবে মনে রাখবে। দেখো নেক্সট সেকেন্ড ল। মজা আসছে ক্লাসে? মজা আসবে, এগুলো বেসিক ক্লাস। অ্যাডভান্স ক্লাস কিন্তু আরও মারাত্মক হবে, যেগুলো তোমরা কল্পনাও করতে পারছো না। তাই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, এবং সামনে অনেক টুইস্ট আছে, প্রচুর টুইস্ট আছে।
এটা শুধু ফিজিক্স বলছি, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমি আছে, অনেক কিছু আছে, একদম সব সাজিয়ে রেখেছি। আস্তে 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 তোমাদের কাছে দেবো। ওকে, তাই সাবস্ক্রাইব আর করে রাখো, লাইক করো, একটু শেয়ার করো সবার সঙ্গে, সবাই জানুক যে এভাবে লেখাপড়া হয়। নেক্সট, সেকেন্ড ল। দেখো, এই সেকেন্ড ল বোঝার আগে আর একটা বিষয় বুঝবো, সেটা হচ্ছে ভরবেগ। ওকে, ধরো আমি তোমাকে একটা ছোট্ট পাথর, এবং ছোট্ট একটা পাথর দিয়ে মারলাম, যতটা জোরে মারলাম ঠিক ততটাই জোরে এত বড় একটা পাথর দিয়ে তোমাকে ছুঁড়ে মারলাম, কোনটাতে বেশি লাগবে? অবশ্যই বড়টাতে বেশি লাগবে। ঠিক, কেন? কারণ বড়টার কি, ভরটা বেশি, দুজনের বেগটা একই ছিল, কিন্তু বড়টার কি, ভরটা বেশি। অর্থাৎ ভরবেগ মানে কি, এই ভর আর বেগ এই দুটো মিলে বস্তুর মধ্যে একটা ধর্মের সৃষ্টি করে, সেই ধর্মটাকে আমরা বলি ভরবেগ। ওকে, দেখবে একটা সাইকেল খুব জোরে এসে তোমাকে ধাক্কা মারলো, খুবই জোরে, ধরো 20 কিলোমিটার বেগে একটা সাইকেল এলো, এসে তোমাকে ধাক্কা মারলো, হার্ডলি তোমার একটু হাতে পায়ে লাগবে, সামান্য একটু লাগবে, তার বেশি কিছু হবে না, একটু কেটেও যেতে পারে, হয়তো পায়ে 2 দিন ব্যথা থাকতে পারে, পেন কিলার খেলে সেরে যাবে। এবার তুমি ভাবছো আমাকে তো 20 কিলোমিটার বেগে একটা সাইকেল ধাক্কা মারলে আমার কিছু হলো না, আমি একটা কাজ করব, প্ল্যাটফর্মে যখন ট্রেন থামবে, গতিবেগ 5 কিলোমিটার থেকে ট্রেনের সামনে গিয়ে দাঁড়াবো, আমার কিচ্ছু হবে না। ভুল করে দাঁড়িয়েও না, কী হবে, ট্রেনের ভর কিন্তু প্রচুর বেশি, অর্থাৎ ভর বেশি কিন্তু বেগটা কম হলেও কি, ওর ভরবেগ কিন্তু প্রচুর বেশি, ফলে তুমি কিন্তু আর থাকবে না, তোমার ওই মৃত্যুর ভিডিওটা ভাইরাল হয়ে ঘুরে বেড়াবে চারিদিকে। ওকে, তাহলে ভর আর বেগের সমন্বয়ে একটা বস্তুর মধ্যে কি হয়, একটা ধর্মের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি ভরবেগ। ওকে, এতটা ক্লিয়ার? এবার দেখো, ভরবেগের আমরা এককটাকে বের করার চেষ্টা করব। প্রথমে কি করব, সিজিএস। ভর মানে কত, ভরের একক কত, সিজিএস এ গ্রাম, গ্রাম। বেগের একক কত, একটু আগে করলাম, সেমি পার সেকেন্ড। ওকে, তো সিজিএস পদ্ধতিতে ভরবেগের কত হবে, গ্রাম সেমি পার সেকেন্ড। এটাকে তোমরা বই থেকে মুখস্থ করতে, ভরবেগের একক গ্রাম সেমি পার সেকেন্ড, ভরবেগের এসআই একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম, পুরো লিটারেলি এরকমভাবে তোমরা মুখস্থ করতে। করতে কি করতে না বলো, করতে তো করতে হয় মুখস্থ। ভরের একক, বেগের একক, বেগের এককও মুখস্থ করতে হয় না, ওইটা একটু আগে শেখালাম। তাহলে যেগুলো মুখস্থ করতে হয় না সেগুলো তোমরা মুখস্থ করো, দিয়ে তোমাদের ফার্স্টেশন বাড়াও, তারপরে কি করো, শীতের শেষে কম্বল পেটাও, তাই না? তা আজকে থেকে মুখস্থ করা ছেড়ে দাও, প্রত্যেককে বলছি মুখস্থ করা ছেড়ে দাও, প্রত্যেকে মুখস্থ করতে হয় না। নেক্সট দেখো, এসআই আর বিজ্ঞানে মুখস্থ, সায়েন্সে তো মুখস্থ করার কিছুই নেই, সেরকম করে কিছুই নেই মুখস্থ করার, পুরো কনসেপচুয়াল। তুমি আশেপাশে যেগুলো দেখবে সেগুলোতে সায়েন্স হয়ে যায়। সায়েন্স এসছে কোথা থেকে, আশেপাশে এই ঘটনা দিয়ে তো সায়েন্স এসছে, তুমি সেই ঘটনাটাকে দেখে নাও, তাহলে তো সায়েন্স শিখে যাবে, তাই না? চলো, এসআই কত হবে তাহলে, এসআই ভর একক কেজি, আর বেগে কত, মিটার পার সেকেন্ড। হয়ে গেল, মাত্রা বের করি। দেখো, ভরের মাত্রা হচ্ছে এম, বেগের মাত্রা এল, T⁻⁻1। দেখো মাত্রা হয়ে গেল, মুখস্থ করার কিছু নেই। এবার আমরা আসবো নিউটনসের সেকেন্ড লতে। এতটা পর্যন্ত আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। এটা মিটিয়ে দিলাম, লিখে নিচ্ছ তোমরা? ওকে, দেখো সেকেন্ড ল কি বলছে, সেকেন্ড ল বলছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের সঙ্গে সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। অর্থাৎ কি, এখানে এই বস্তুটা আছে, আমি এই বস্তুর উপর বলটা যেদিকে প্রযুক্ত করলাম এর ভরবেগটা কী হবে, সেদিকেই তো পরিবর্তন হবে, এবং যতটা আমি জোরে বল প্রয়োগ করবো এর ভরবেগের পরিবর্তনটাও ততটা জোরে হবে। কারণ কি, ভরবেগ কিসের উপর ডিপেন্ড করে, ভরের ওপর আর বেগের ওপর। এর ভর তো আমি পরিবর্তন করতে পারবো না, তাহলে ভরবেগ কী করে বাড়াতে পারি, এর বেগ বাড়িয়ে। এখানে একটা ফুটবল আছে, আমি আস্তে করে পা দিয়ে এরকম করলাম, গড়িয়ে গড়িয়ে গেল, তাহলে এর কী হবে, বেগ কম, ভরটা কী আছে, তো ভরবেগটা কম হলো। এবার আমি যদি জোরে করে মারতাম তোমার নাক ফেটে যেত, কারণ কি, ভরবেগটা বেশি।
কেন ভরবেগটা বেশি? কারণ বেগটা বেশি। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার হলো প্রত্যেকের? আচ্ছা, তো সেকেন্ড ল আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসবে লাস্ট ল, থার্ড ল। দেখো, নিউটনসের সব থেকে সুন্দর যে লটা আমার দৃষ্টিভঙ্গি সেটা থার্ড ল। কারণ প্র্যাকটিক্যাল লাইফে এর থেকে ভালো এক্সাম্পল কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। কী ল কী বলছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ব্যাপারটা কেমন দেখো, প্রত্যেকের স্কুল লাইফ তোমরাও কাটিয়ে এসছো, আমিও কাটিয়ে এসেছি স্কুল লাইফ। স্কুল লাইফ দিয়ে এক্সাম্পলটা দিই, খুব ভালো লাগবে দেখবে। তারপর একটু বাড়ি ঘরের মধ্যে আসবো। দেখবে জেনারেলি আমি স্কুলে ফার্স্ট বয় ছিলাম, আমি লাস্ট বেঞ্চে বসতাম। ওকে, আমি ব্যাক বেঞ্চার্স, বাট আমি ফার্স্ট বয়। আমার একটাই কাজ ছিল লাস্ট বেঞ্চে বসে খোঁচানো মারা, সবাইকে খোঁচানো, গোটা ক্লাসকে ডিস্টার্ব করে। আমার মনে হয় আমি জন্মই নিয়েছি ক্লাসকে ডিস্টার্ব করার জন্য। জীবনে এমন একটা সময় এসেছিলো স্কুল লাইফে, আমার মনে হয় আমি স্কুলে এসেছি বা পৃথিবীতে এসেছি একটাই কারণে, সবাইকে ডিস্টার্ব করার জন্য। ওকে, এবার আমি যখন কাউকে খোঁচা মারছি, সে বসে তো বাচ্চাটা শুনছে, ছেলেটা শুনছে, আমি পেন দিয়ে তাকে খোঁচা মারছি। দেন আমি কি করলাম? ক্রিয়া করলাম তার। এবার ওই খোঁচার পরিবর্তে একটা ঘুষি বা একটা চট আমার দিকে আসবে, এটা স্বাভাবিক? কি স্বাভাবিক না? আসবে, এসেওছে, অনেক প্রচুর এসছে আমার জীবনে। ওকে, এখনও আসে। দেখো তাহলে কী হবে, আমি যখনই ক্রিয়া করছি তার একটা প্রতিক্রিয়া আসে, আমাদের পার্সোনাল লাইফে আসে, প্র্যাকটিক্যাল লাইফে আসে, তাই তো? তুমি যাচ্ছ রাস্তা দিয়ে, একটা কুকুর শুয়ে আছে, বদমাস তোমরা ঢিল ছুঁড়ে মেরে দাও, ঘুরে কামড়টা খাও, তো ক্রিয়া করছো, তার একটা প্রতিক্রিয়া পাচ্ছ। সিম্পল। দেখো, ফিজিক্স পড়ার জন্য না বইয়ের পৃষ্ঠা সব কিছু করতে হয় না, আশেপাশটা দেখে নাও, পুরো ফিজিক্স পড়া হয়ে যাবে, একদম পুরো ফিজিক্স পড়া হয়ে যাবে। এই কুকুর বিড়াল দিয়ে ফিজিক্স পড়া হয়ে যায়। ওকে, আমাদের পার্সোনাল লাইফ, এই লাইফটাকে দেখো, আমাদের লাইফটাকে অ্যানালিসিস করো, দেখবে ফিজিক্স পড়া হয়ে গেছে। এরপরে এখন হিস্ট্রি পড়াবো, তখনও তাই বলবো, আমাদের লাইফটাকে দেখো, হিস্ট্রি পড়া হয়ে গেছে। কারণ আমাদের লাইফ, এই পৃথিবীতে সবথেকে সুন্দর যে সৃষ্টি ঈশ্বরের, সেটা হচ্ছে কিন্তু মানুষ। আমাদের মধ্যে কিন্তু সমস্ত সাবজেক্ট লুকিয়ে আছে, শুধু সেটাকে চিনতে হবে, জানতে হবে। আমি তোমাদের এখন চেনাচ্ছি, একটা সময় আসবে তোমরা নিজেরাই যখন পড়বে, তোমরা নিজেরাই নিজেদের সঙ্গে মেশাতে পারবে এগুলোকে। ওকে, সবসময় আত্মনির্ভর হও। দেশ তো আত্মনির্ভর হচ্ছে আস্তে আস্তে, আমাদেরকেও কিন্তু আত্মনির্ভর হতে হবে। মাস্টারের উপর বেশি ভরসা করলে হবে না, কারণ ইনস্টিটিউশনগুলো কিন্তু, অনেক ইনস্টিটিউশন আছে প্রচুর শোষণ করে। ঠিক আছে, আমাদের বাবা মায়ের টাকাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক কষ্ট করে ইনকাম করা হয় টাকাগুলোকে, বাবা মা খুব কষ্ট করে ইনকাম করে টাকাগুলোকে। তোমরা প্রচুর টাকা পয়সা খরচ করে ফেলো এদিক ওদিকে, আমিও করেছি, আমার লাইফে আমিও শোষণ হয়েছি ইনস্টিটিউশনে, প্রত্যেকেই হব, স্বাভাবিক বিষয়। কারণ কি বলতো, অন্ধকার না থাকলে কিন্তু আলোর গুরুত্ব বোঝা যায় না। যখন জীবন অন্ধকারগুলো নেমে আসবে না আমাদের, তখনই আমরা আলোগুলোকে খুঁজে পাবো। ওকে, আচ্ছা, তাহলে থার্ড ল কী বলছে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওকে, পার্সোনাল লাইফ দেখলাম, প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম, এবার একটু ফিজিক্সের ভাষায় আসি। ধরো বন্দুক, এই যে বন্দুকটা এখন গুলি ছোড়া হয় না, দেখবে বন্দুকটা পিছনের দিকে চলে আসে। কি হয়, যখন এই ট্রিগারটা আমি টিপলাম, গুলিটা বেরিয়ে গেল, তাহলে আমরা কী করলাম? ক্রিয়া করলাম, তার বিপরীতে একটা প্রতিক্রিয়া হলো, সেই জন্য কিন্তু বন্দুকটা পিছনের দিকে চলে গেলো। ওকে, নেক্সট, যখন দেখবে নৌকাটা পাড়ের মধ্যে আসছে, পাড়ে যখন আসে ধাক্কা দেয়, নৌকাটা কিন্তু আবার পিছিয়ে যায়। এটা কি? ক্রিয়া, তার প্রতিক্রিয়া। ওকে, তো আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে রেস্ট অ্যান্ড মোশনে একদম বেসিকটা, অ্যাডভান্স লেভেলে কিন্তু আছে। ফিজিক্সের সবগুলো বেসিক করাবো, তারপরে কিন্তু অ্যাডভান্স লেভেলে আসবো। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, ভালো লাগবে আমি জানি। তো শেয়ার করো, পৌঁছে দাও সবার কাছে, ফ্রি অফ কস্টে। বাড়িতে বসে হাতের সামনে মোবাইলটা, ল্যাপটপটা নিয়ে কিন্তু ক্লাসগুলো খুব করা যায় ভালো করে। তাই করো প্রত্যেকে, সাবস্ক্রাইব করে রাখো, সামনে আরও ভালো ভালো ভিডিও আসছে, অনেক কিছু আসছে সামনে, অনেক ভালো ভালো কিছু ওয়েট করে আছে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ ধৈর্য সহকারে আমাকে দেখার জন্য, আমাকে শোনার জন্য। এই স্টাডির উপরে সাপোর্ট করে যাও, আমরা আসছি, আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসছি।